শুধু বিকে দই ছিল মোর ভই, আর সবই গেছে ঋণে। বাবু বলিলেন বুঝে চলবেন এ জমি দই বলি। কহিলাম আমি তুমি খুশি, ভূমির অন্ত নাই, চেয়ে দেখো মোর আছে বড় জোর, মরিবার মতো ঠাই। শুনি রাজা কহে জানো তো হে বাপু, করেছি বাগান খানা, পেলে দুই বেঘে প্রস্তে অধিকে সমান হইবে টানা, ওটা দিতে হবে। কহিলাম তবে বক্ষে জুড়িয়া পানি, সজল চক্ষে করুণ রক্ষে, গরিবের পেটে খানি। সপ্ত পুরুষ যে পায় মাটি, সে মাটি সোনার পাড়া, দৈন্যের দায়ে বেঁচে। দাদা এবার একটু থামো তো, সেই সকাল থেকে পড়ে যাচ্ছ, থামার কোনো নামগন্ধ নেই। বলছি এবার আমাকে তো একটু সুযোগ দেবে নাকি? কি বলছিস বলতো দিদি ভাই, তুই কিসের কথা বলছিস বলতো? আমি তো আমার মতো করে পড়ছিলাম, আর কিসের সুযোগ দেওয়ার কথা বলছিস বলতো দিদি ভাই? বলছি তুমি যে এত জোরে জোরে আওয়াজ করে পড়ছো, তাতে যে পাশের আর পাঁচটা মানুষের অসুবিধা হতে পারে সেটা একবারও ভেবে দেখেছো? ও মা, আমার কার অসুবিধে করলাম রে? আর তাছাড়া এখানে তুমি ছাড়া আর কেউ নেই। আর আমার আওয়াজ এতটা উচ্চ নয় যে ঘরের দরজা জানালা দেয়াল উপেক্ষা করে তা বাইরের মানুষের কানে গিয়ে যন্ত্রণা উদ্রেক করবে। কেন, আমি কি মানুষ নই? আমার কি অসুবিধা হতে পারে না? মা, তোর অসুবিধে হচ্ছে সে কথা তুই আগে বলবি না দিদি? বলার সুযোগ দিয়েছো? সেই তো সকাল থেকে নিজের মতো করে বাংলায় যাতা বলেই চলেছো। কি হয়েছে রে আসি? কি আর হবে, দেখো না দাদান যা শুরু করেছে সকাল থেকে চেষ্টা করছি স্ক্রিপ্টটা তৈরি করব বলে, কিন্তু কোনো মতে সুযোগই পাচ্ছি না। যা শুরু করেছে ডিসগাস্টিং। আচ্ছা বাবা, এসব কি হচ্ছে বলো তো? কি শুরু করেছো তুমি? তোমার জন্য কি বাইরে কেউ কোনোদিন ভালো কিছু করতে পারবে না? সেই পুরনো ধ্যান ধারণা নিয়ে পড়ে আছো, একটু তো মডার্ন হওয়ার চেষ্টা করো নাকি? আর তাছাড়া সব বাংলা কবিতা গল্প আজকাল কেউ পড়ে নাকি? পড়তে হলে ইংরেজি পড়ো। সারাদিন সব বাংলা কবিতা গল্প করে বাইরে মাথায় পড়ো না তো। কি বলছিস বলতো তুই? বললো হ্যাঁ ঠিকই বলছি, এই বাড়িতে সব চলবে না বলে দিচ্ছি। ওসব আমি একদম পছন্দ করি না। এই বাড়িতে থাকতে হলে আমাদের মতো করে থাকতে হবে। তো হবে কি তুই বলতে চাইছিস এ বাড়িতে থাকতে হলে আমাকে গল্প কবিতা পড়া বন্ধ করে দিতে হবে? মনে করো তাই। আচ্ছা, বাংলা ভাষাটার প্রতি তোদের এত বিদ্বেষ কেন বলতো? তোদের ইচ্ছে না হয় তোরা বলিস না, কিন্তু তাই বলে তোরা ভাষাটাকে এভাবে অপমান করবি? যে ভাষার সঙ্গে আমাদের হৃদয়ের আত্মীয়তা, যে ভাষার সঙ্গে আমাদের অন্তরাত্মীয়তা, অন্তরাত্মার সম্পর্ক, সেই ভাষাটাকে তোদের এভাবে অপমান করার অধিকার কে দিয়েছে বলতো? দেখো বাবা, ওসব বাজে তর্ক বিতর্ক করার ইচ্ছে বা সময় কোনোটাই আমার নেই। তাই ওসব বাজে কথা বলে সকাল সকাল আমার মুখটা নষ্ট করো না তো। আর ইয়াসি, তুমি তো আমার রুমে গিয়ে তোমার স্ক্রিপ্ট তৈরি করো, যাও। ওকে ড্যাড। আর তোমার যদি এতই ভাষা প্রেম থাকে তো অন্য কোথাও যাও, এই বাড়িতে ওসব চলবে না। তবে কি তুই বলতে চাইছিস এ বাড়ি থেকে গল্প সাহিত্যের চর্চা করলে তুই আমাকে এ বাড়ি থেকে বের করে দিবি? আচ্ছা, সকাল সকাল কি হয়েছে বলো তো? কি হবার বাকি আছে বড় মা? কি আর হবার বাকি আছে? আজকাল নিজের ভাষাতে কথা বলবো, তাতেও কত সমস্যা। এসব আমি কি শুনছি খোকা? যা শুনেছো ঠিকই শুনেছো। আর হ্যাঁ, তোমার আমি বারণ করেছি না ওসব খোকা খোকা বলে ডাকবে না। ডাকতে হলে আমার নাম ধরে ডাকবে, নইলে ডাকার দরকার নেই। এসব তুই কি বলছিস বাবা? হ্যাঁ ঠিকই বলছি, ওসব আমার একদম পোষায় না। তোমাদের যদি আপত্তি থাকে তো অন্য রাস্তা দেখতে পারো। আমি চললাম। কোথাও যাচ্ছিস বাবা? কেন, সেটা কি তোমাদের বলে যেতে হবে নাকি? সে কথা কখন বললাম রে? আসলে আজকে খবরের কাগজটা এখন এলো না, তাই বলছিলাম বাইরে গেলে একটু খবরটা নিতি। অন্যদিন তো 8টার মধ্যে খবরের কাগজটা চলে আসে, আজ প্রায় 9টা বাজতে চলো, এখনো খবরের কাগজটা এলো না কেন বলতো? ব্যাপারটা কি বলতো? ব্যাপারটা ভীষণ স্পষ্ট। মানে ও কাগজ আর বাড়িতে আসবে না, আমি বারণ করে দিয়েছি। বারণ করে দিয়েছিস মানে? হ্যাঁ বারণ করে দিয়েছি। ওসব বাংলা কাগজ আমরা এই বাড়িতে কেউ পড়ি না, আমরা সকলে ইংরেজি কাগজ পড়ি। তাই তোমার জন্য এক্সট্রা করে একটা আলাদা কাগজ এই বাড়িতে আনাতে পারবো না। আর ওসব বাংলা কাগজ আজকাল কেউ পড়ে নাকি? আর ভেবে দেখেছো আমি কত বড় একটা অফিসে জব করি, সেখানে কত বড় বড় লোকজনের সাথে আমার পরিচয়। তারা যদি জানতে পারে আমার বাড়িতে এখন এই তুচ্ছ বাংলা কাগজ আসে, তাহলে আমার মান সম্মানটা কোথায় থাকবে একবার ভেবে দেখেছো?
লজ্জায় মুখ দেখাতে পারবো না, তাই ওসব বাংলা কাগজে বাইরে আসা বন্ধ। তোমরা চাইলে ইংরেজি কাগজ করতে পারো। আচ্ছা তোরা কি শুরু করেছিস বলতো? আর তোরা কি শুরু করেছিস? আমি কোন ভাষায় কথা বলবো না বলবো সেটা কি তোরা ঠিক করে দিবি? আমার ব্যক্তিগত স্বাধীনতা বলে কি কিচ্ছু নেই? হ্যাঁ, রাখো তো তোমার ওই ভাষা প্রেম। তোমার সব কথা কেমন যেন বক্তৃতার মতন শোনায়। এসব করে করে নিজে তো উচ্ছন্নে গেছো, মাঝখান থেকে ছোটটাকে নষ্ট করছো। এসব তুই কি বলছিস বলতো? ওগো বড়মা, এটাই শোনার বাকি ছিল, এটাই শোনার বাকি। আমার তো কি এই তোমার আজকাল কিন্তু ছোটটা আজ এত মাথায় উঠেছে। ও আজকাল ওই তোমার মতো কি সব সাহিত্য কাব্য নিয়ে কল্পনায় ডুবে থাকে। বলি ওসব কল্পনা দিয়ে কি আর জগৎ চলে? জীবনে বাঁচতে হলে না প্রচুর টাকা দরকার, আর প্রচুর টাকা কামাতে হলে বাস্তবের মাটিতে পা রেখে চলতে হয়। ওসব কল্পনায় ডুবে থাকলে চলে না। বলি ওসব করে কি আর পেট ভরে? পেট ভরে না রে, কিন্তু মন ভরে। মনে অনেক শান্তি পাওয়া যায়। আর তুই টাকার কথা বলছিস? টাকা জীবনে কটা মানুষকে শান্তি এনে দিতে পেরেছে বলতো? যদি ভালো করে লক্ষ্য করিস তবে দেখবি টাকাই সমস্ত অশান্তির মূল। আর কাব্য সাহিত্যের কথা বলছিস? কাব্য সাহিত্য মানুষকে সেই মানসিক আনন্দ প্রদান করে। তাই তো যুগে যুগে কালে কালে কত মানুষ এই কাব্য সাহিত্যের মধ্যে নিজেদের বেঁচে থাকার বিশুদ্ধ আনন্দের সন্ধান করেছে। তাই আমি আগেও বলেছি, এখনো বলছি, স্বদেশ ঠিক পথে আছে। ও অন্তত তোর মতো বেঈমান নয় যে ইংরেজিতে কথা বলতে শিখে দিতেন, মাতৃভাষাকে অপমান করে। কি হবে ওসব বাংলা করে? আজকাল তো আমার অফিসের দারোয়ানটা পর্যন্ত ইংরেজিতে কথা বলে। তাই আমিও বলে দিচ্ছি, আমি আর বসে বসে কাউকে খাওয়াতে পারবো না। আমার খাবে, আমার করবে, আবার আমার যেগুলো অপছন্দ সেগুলোই বেশি বেশি করে বেড়াবে। এটা হবে না। আচ্ছা ভাই, তুই কি শুরু করিস বলতো? কখন থেকে দেখছি মা বাবাকে যাতে বলেছিস? শুধু বাবা না কারণে তোকেও বলছি, কেন কিছু করবি নাকি? আচ্ছা তুই এভাবে বলছিস কেন? তোকে কেউ কিছু করবে? এভাবে বলবো না তো আর কিভাবে বলবো? তুই এই বাড়িতে থাকতে হলে এখন থেকে আমার মতো করে চলতে হবে, না হলে নিজের রাস্তায় নিজে দেখে নে। আর আমার খাবি, আমার করবি, আবার আমার বিরুদ্ধে কথা বলবি, এটা হবে না। তবে তুই কি বলতে চাইছিস? আমার যা বলার ইতিমধ্যে বলে দিয়েছি। এই বাড়িতে থাকতে হলে ওসব কাব্য সাহিত্য নিয়ে নাটক চলবে না। আর হ্যাঁ, বাড়িতে প্রায় আমার পরিচিত অনেক লোকজন আসে, তারা সকলেই ওয়েল এডুকেটেড পারসন। তো তাদের সামনে এভাবে বাংলায় কথা বললে বা এসব বাংলা কবিতা গল্প পড়লে আমার মান সম্মানটা কোথায় থাকবে আবার ভেবে দেখেছিস? তবে কি তুই আমাদের অশিক্ষিত বলতে চাইছিস? নাকি তোর ধারণা যারা নিজের মায়ের ভাষায় কথা বলে তারা অশিক্ষিত হয়ে যায়? নিজের মায়ের ভাষায় কথা বলাটা কি অপরাধ? আর তুই যাদের কথা বলছিস তারা কি বাঙালি নয়? দেখি ওরা বিদেশে জন্ম করেছে, বাংলা বলে বুঝবে না? মহিলা কি নিজের ভাষাতে কথা বলাটা একটা ভদ্রতা? আসলে তোরা নিজের খুব বড় মনে করিস, কিন্তু বিশ্বাস কর তোর মনটা খুব ছোট। তোদের মতো এই অল্প ইংরেজি শিখে ব্যক্তির আচরণ দেখে না প্রকৃতি ইংরেজরা লজ্জা পাবে। ছি, মুখ সামনে কথা বল ছোট। তো সাহস কেন বলে আমাকে এবার বলা? আর একটা বাজে কথা বলিস তো তুই জিভ টেনে ছেড়ে দেবো। আচ্ছা, সকাল সকাল একটা তুচ্ছ বিষয় নিয়ে তোরা এসব কি শুরু করেছিস বলতো? এসব কি ভালো দেখায়? এটা তুচ্ছ বিষয় নয় মা। তুই চুপ কর। ও ঠিকই বলেছে বড়মা, ও ঠিকই বলেছে। এ তুচ্ছ বিষয় নয়। এই যে তোমার আমার ব্যক্তিগত স্বাধীনতার প্রশ্ন বড়মা, এই যে তোমার আমার ব্যক্তিগত স্বাধীনতার। খুব স্বাধীনতা চাই না তোমাদের? হ্যাঁ, যাও তবে যার যেখানে খুশি মন চায় ভোগ করো নিজের স্বাধীনতা। এই বাড়িতেও সব চলবে না। আর হ্যাঁ, স্বদেশ তোকে বলে দিচ্ছি, আমি আর তোর পিছনে একটা টাকাও খরচা করতে পারবো না। আরে নিকুচি করছিস তোর টাকা থাক, তুই টাকা পয়সা নিস রে। তোর মতো অসভ্য বড় লোকের সাথে থাকাচ্ছে গাছপালা থাকা অনেক ভালো। আরে যা যা, আমার বিদায় হও, থাকতে হবে না তোকে। ওরে, কোথায় যাচ্ছিস? যাই, দাঁড়াচ্ছি। বাঁচালো বাঁচালো। ওকে বাধা দিও না বড়মা, ওকে বাধা দিও না, ওকে যেতে দাও। এখানে থাকলে যে ও জীবনের আসল পথ হারিয়ে ফেলবে বড়মা, তাই ওকে বাধা দিও না। এরকম একটা দিন দেখার জন্য তুমি আমার বাচ্চা রেখেছিস। কি করি? কিচ্ছু করার নেই বড়মা, কিচ্ছু করার নেই, আফসোস করা ছাড়া। তুমি ভাবতে পারছো বড়মা, তুমি ভাবতে পারছো যে ভাষাকে ঘিরে আমাদের অন্তরে বাহিরে কত কথা, কত স্মৃতি, কত স্বপ্ন, সেই ভাষাকে ওরা এভাবে অপমান করছে। কবিগুলো লিখেছে মাতৃভাষা মাতৃদুগ্ধ সমান, কিন্তু আজ আমাদের এই ভাষা কি
অবজ্ঞা পরমা, এ কোন লাঞ্ছন! যে ভাষাকে ঘিরে অন্তরে বাহিরে আমাদের কত স্বপ্ন, কত কথা, কত স্মৃতি, যে ভাষায় ছোটবেলা থেকে কথা বলতে বলতে বড় হয়েছি, যখন কষ্ট পেয়েছি তখন মনের সেই দুঃখ প্রকাশ করেছি এই ভাষায়, আবার যখন আনন্দ পেয়েছি তখন মনের সেই আনন্দ প্রকাশ করেছি এই ভাষায়। কিন্তু আজ এদের মতো কিছু অল্প অর্ধ শিক্ষিত লোকেদের কোপে পড়ে আমাদের এই ভাষাটার আজ একই অবস্থা পরমা, একই অবস্থা। আসলে কি জানো পরমা, এ ভাষার মাধুর্য সম্পর্কে ওদের কোনো ধারণা নেই, এ ভাষার বিশালতা সম্পর্কে ওদের কোনো ধারণা নেই। ওরা জানে না পৃথিবী বিখ্যাত বহু ভাষা, বহু মানুষ এই ভাষায় কথা বলেছে। এ ভাষার সাহিত্য সংস্কৃতি বিশ্বের দরবারে নিজের পরিচয় করিয়ে নিয়েছে। ওরা জানে না এই ভাষাতেই বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ, কবি মাইকেল মধুসূদন দত্ত কিংবা কাজী নজরুল ইসলামের কত কত বিদগ্ধ মানুষ লেখালেখি করেছে, এ ভাষার চর্চা করেছে। আর সেই ভাষা বলার সৌভাগ্য আমাদের হয়েছে পরমা, আমাদের হয়েছে। কিন্তু আজ ওদের মতো কিছু অল্প ইংরেজি শিক্ষিত মানুষের কোপে পড়ে আর আমাদের ভাষাটার একই দুরবস্থা পরমা, একই দুরবস্থা। জানো পরমা, সেদিন চায়ের দোকানে কয়েকজন বলা বলি করছিল, ওপাড়ার নিপেনের ছেলেকে নাকি, ওপাড়ার নিপেনের ছেলে নাকি নিপেনকে ঘাট ধরে বাড়ি থেকে বের করে দিয়েছে। বেচারা বয়স হয়েছে, কাজকর্ম করতে পারে না, সংসারে টাকা পয়সা দিতে পারে না, তাই নাকি এই দূর করতে। তোমার মনে আছে পরমা তরুণ মজুমদারের কথা? তোমার মনে আছে? কোন তরুণ মজুমদার বলো তো? আমাদের যখন নতুন বিয়ে হলো তখন আমাদের বাড়ি মাঝে মাঝে তরুণ মজুমদার আসতো, ওই আমাদের গোলার পশু। ও হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। তা আগে তো উনি প্রায় আসতেন, এখন অনেকদিন হয়ে গেছে উনি আসেন না। তা কি হয়েছে ওনার বলো তো? কি আর হবে পরমা, ছেলেকে লেখাপড়া শিখিয়েছে, অনেক বড় জায়গায় পৌঁছে দিয়েছে। ছেলে এখন দিল্লি না মুম্বাই কোথায় যেন চাকরি করে। তো বাড়িতে তো বাবাকে দেখার মতো কেউ নেই, তাই বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিয়েছে। এই যে কোন রোগ ধরেছে আমাদের সমাজে কে জানে। আর দেখবে শিক্ষিত লোকেরাই এই ধরনের ঘটনাটা বেশি ঘটেছে। বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠানো, এ যেন প্রতিযোগিতা শুরু হয়েছে। আচ্ছা বলো তো, যাদের হাত ধরে ভবিষ্যৎ প্রজন্ম সামনের দিকে এগোবে, তারা যদি এমন অমানবিক হন, তাহলে এই ভবিষ্যৎ প্রজন্ম কোথায় গিয়ে দাঁড়াবে বলো? সে তো বুঝতেই পারছো পরমা, সে তো বুঝতেই পারছো, সমাজ যাদেরকে অবলম্বন করে সামনের দিকে এগিয়ে যেতে চায়, সমাজ যাদের হাত ধরে সামনের দিকে এগোতে চায়, তারাই যদি এমন অমানবিক হন, তারাই যদি এমন নিষ্ঠুর হন, তাহলে আমাদের ভবিষ্যৎ সমাজ, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কোথায় গিয়ে দাঁড়াবে? সে তো বুঝতেই পারছো পরমা, সে তো বুঝতেই পারছো। জানো পরমা, কদিন ধরে একটা কথা আমার বারবার মনে হচ্ছে ওই তরুণ মজুমদারের মতো, ওই নিপেনের মতো, না জানি কবে আমাদেরকে এ বাড়ি ছেড়ে চলে যেতে হয়। আচ্ছা এখন ছাড়ো এসব কথা, এদিকে এসো, আমি তোমার প্রেশারের ওষুধটা দিচ্ছি, খেয়ে নাও, না তো শরীরটা আবার খারাপ হবে। তাই বড় পরমা, তাই বড়। I'm here, Mom. What is in your hand? Puffed rice, Mom. Puffed rice? Who gave it? Grandma. Grandma? রাখো এসব, তোমাকে কি কতবার বলেছি এসব খাবে না? আজকালকার ছেলেমেয়েরা কি এসব খায়? এখনকার ছেলেমেয়েরা সব পিৎজা, বার্গার এসব খায়। You are having this again? This is not right, Yashi. আমি কি জানি মম, গ্র্যান্ডমাই তো দিল। তো ওসব পিৎজা বার্গার খাওয়া নাকি ভালো নয়, ওসব খেলে নাকি শরীর খারাপ করবে। এই বুড়ো বুড়িটা যা শুরু করেছে না, এদের জ্বালায় বাড়িতে একটু নিশ্চিন্তে থাকাও দেয়। দাঁড়াও, আর এই ছেলেটা হেস্ত নেস্ত করতেই হবে। Okay, no more discussion. Yashi, you go
go to your room. Pizza রাখা আছে, go and have it. ওকে মম। কপাল বলে ভাগ্যে একটা বড় জুটিয়েছি, কাজের সময় আর খুঁজে পাওয়া যায় না। কি গো, কোথায় গেলে? এদিকে একটু এসো তো। কি হয়েছে? কি এত চেঁচামেচি করছো কেন? কি আর হবে? তোমাকে আমি কতবার বলবো যে তোমার এই বাবা মায়ের সাথে আমি বাড়িতে থাকবো না? তুমি আমার কথাটা কানে নিলে তো। তা আজ আবার হঠাৎ করে কি হলো? আজ আবার কি হবে? আচ্ছা, তোমার মা বাবা কি চায় না আমাদের মেয়ে একটু মডার্ন হোক? নিজেরা তো উচ্ছন্নে গেছে, উপরন্তু আমার মেয়েটাকেও দোয়াতে চায়। তোমার মা আজ ইয়াসিকে আবার মুড়ি খেতে দিয়েছে। আচ্ছা, আবার বলেছে কি না ওসব নাকি পিৎজা বার্গার খেলে শরীর খারাপ করে। আচ্ছা, এভাবে কি একটা বাচ্চাকে আমি মানুষ করতে পারবো? আমার প্রত্যেকটা ব্যাপারে এসরা ঝামেলা পাকাবে, এটা আমি কোনোভাবে মানবো না। আজ ওরা বাড়িতে যদি থাকে আমি এই বাড়িতে থাকবো না। আর আরেকটা কথা, এই যে তোমার মা বাবার জন্য আমি আমার একটা ফ্রেন্ডকে পর্যন্ত বাড়িতে আনতে পারি না। কোনোদিন ভেবে দেখেছো? Today you have to make a decision, Bamlo. Either your parents will stay here or I will. Whatever you like. এই বাবা মা যা শুরু করেছে না, এভাবে কি আর একসঙ্গে থাকা যায়? দেখো, খালি এই মুখে কথা বলবে না। এই মুখে বলতে বলতে এতগুলো বছর কাটিয়ে দিলাম। আজ হয় এসপার নয় এসপার। আর তোমার মা বাবার বাড়িতে থাকবে না, আমি থাকবো। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ভাবতে দাও। আচ্ছা, তো ভাবাভাবিটার কি আছে? ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও না দুজনকে। দেখবে ঠিক করে নেমে নিয়ে গেছে। তুমি একটু আসো তো, আসো, একটু বসো বসো। এভাবে কি চাইলেই কি আর বাড়ি থেকে বের করে দেওয়া যায়? আর তাছাড়া বাড়িটা তো বাবার নামে, আর বাবাকে তো তুমি জানোই কত সহজে ছাড়া মানুষ নয়। আচ্ছা, তাহলে কি এভাবে হাত পা ঘুরিয়ে বসে থাকবে? কিছু করবে না? সেটাই তো বুঝতে পারছি না। দাঁড়া, একটা কিছু ভাবতে দাও তাহলে। আমার কাছে কিন্তু একটা আইডিয়া আছে। আচ্ছা, কি আইডিয়া? আছে একটা আইডিয়া। আরে, কোনোভাবে যদি এই বাড়িটা তোমার নামে লিখে নেওয়া যায়। সেটাও কি সম্ভব? অবশ্যই সম্ভব। আচ্ছা, কিভাবে? আছে একটা উপায়, কিন্তু এখানে নয়। আবার এই বুড়ো বুড়িটা কোথা থেকে আবার কান কেটে বসে আছে কে না জানে। চলো ঘরে গিয়ে বসে তাই তাই। আমিও অনেক চেষ্টা করে দেখেছি পরপা, আমিও অনেক খোঁজ খবর নিয়ে দেখেছি, প্রথমে কিছু জানতে পারিনি, পরে অনেক খোঁজাখুঁজির পর ওর এক বন্ধুর কাছে জানতে পারলাম ও নাকি বারাসাতের আশেপাশে কোথাও একটা ঘর ভাড়া নিয়ে আছে। টাকা কোথায় পাবে বলো তো? তাছাড়া খাবার জন্য তো কিছু টাকা দরকার।
ওর কাছে তো সেরকম কোনো টাকা নেই বড় মা, তবে ও তো নিয়মিত পত্র পত্রিকায় লেখালেখি করে, তা থেকে সাম্মানিক যেটুকু পায় হয়তো তা দিয়েই কোনো রকমের খরচ চালাচ্ছে। কিন্তু এভাবে আর কতদিন চলবে বলো তো? তাছাড়া থাকার জন্য তো একটা স্থায়ী বাসস্থান দরকার, আর ও তো আর চিরকাল একা থাকবে না। যে কথা হলেই হলো, ওর ভবিষ্যতের কথা তো চিন্তা করতে হবে, তাই না বলো? জানো পরমা, আমি ভেবেছি এই বাড়িটা তো আমার নামে লেখা আছে, তো এই বাড়িটা যদি আমি আমার দুই ছেলের নামে লিখে দিই, তাতে ছোট ছেলের ভাগে যতটুকু পড়বে সেখানেই না হয় আমরা দুটো মানুষ বাকি দিনকটা কাটিয়ে দেবো। আপনাদের সেই সরকার পূরণ হচ্ছে না বাবা। মানেটা ভীষণ স্পষ্ট বাবা, ও বাড়ি এখন আমার নামে। তোর নামে কি করে হতে পারে? আমি তো আমার বাড়ি কার নামে লিখে দিই, তবে তোর নামে কিভাবে হতে পারে আমার বাড়ি? তোরা এসব কি বলছিস বলতো? ঠিকই বলছে মা, আর তোমার মা এখনো বিশ্বাস করতে পারছে না। দেখাও তো পেপারস গুলো। এই দেখো পেপারস, আর এই দেখো তোমার হাতের ছাপ। ওরে আমি এতটা অশিক্ষিত নই রে যে তোকে আমি হাতের ছাপ দিতে যাব। তবে কি তুমি বলতে চাইছো হাতের ছাপ তোমার নয়? যদি বিশ্বাস না হয় তবে সব বুঝতে পারছি রে, সব বুঝতে পারছি। তার মানে তোরা অনেকদিন ধরে এই ষড়যন্ত্র চালিয়েছি, এখন সব বুঝতে পারছি। তবে এটাও নিশ্চয়ই বুঝতে পারছেন আপনাদের এখন কি করণীয়। এসব তুমি কি বলছো বৌমা? ঠিকই বলছি মা। না, এই হতে পারে না। বলছি ভালোই ভালোই বাড়ির থেকে বেরিয়ে যান, নালে ঘাটটা ঝাপটা দিয়ে বাড়ি থেকে বের হয়ে চিৎকার করো বাবা, ও ঠিকই বলেছে। তোমাদের স্থানে বাড়িতে হবে না। আমি অনেক চেষ্টা করেছি তোমাদের শোধরানোর, কিন্তু শোধরাতে পারিনি। তোমাদের ওই আটপৌরে চালচলন কোনোদিনও শোধরাবে না, তাই তোমরা এখন আসতে পারো। চলে এসো পরমা, চলে এসো। এই অসভ্যদের সঙ্গে কথা বলে নিজের মান সম্মান নষ্ট করো না পরমা, চলে এসো। আজ আমার ভাবতে ঘেন্না লাগছে, তোর মতো একটা কুসন্তান আমি প্রসব করেছি। ছি! যত সব চলে এসো তো। এভাবে আর কতদিন চলবে বলো তো? কতদিন নিজেকে পরিবার থেকে দূরে রাখবে তুমি? কি করবো বলো, এখানে আমার ন্যূনতম সমাজও এখানে কি করে থাকিব? তো সেদিন তোমার বাবা রাগ করে বাড়ি থেকে চলে আসাটা ঠিক হয় না। তবে কি তুমি আমাকে দোষারোপ করছো? আরে না না শুনে তুমি ভুল বুঝছো, তোমার দোষারোপ করতে যাবো কেন? দেখো, ওরা আমাকে অপমান করুক, গালির দিক, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার কথাবার্তা, আমার চালচলন, এমনকি আমার পছন্দের তাপস সাহিত্য নিয়ে ওদের আপত্তি। যেখানে আমার এত কিছুতে ওদের আপত্তি, সেখানে তুই বল, সেখানে কি থাকা যায়? তুই কে হায় হৃদয় করে বেদনা জায়গাতে ভালোবাসি? জানো, শোনো না, আমি শুধু একটা কথাই ভাবি, যেখানে আমার কাব্য সাহিত্য নিয়ে কিছু মানুষের এত আপত্তি, সেখানে তুমি একজন আইনের মানুষ হয়ে কি করে যে আমার গল্প কবিতা প্রেম করলে কে জানে? কেন উকিলরা বুঝি মানুষ না? নাকি তা নয়, উকিলের নামা তো আইনের সূক্ষ্ম যুক্তি তর্ক নিয়ে ব্যস্ত থাকে, সেখানে আড়ালের রক্ত মাংসের মানুষকে তো বেশি কৌতূহল করা যায় না। সেখানে তোমার মধ্যে যে সাহিত্য পেয়ে এ সত্যি আমাকে মুগ্ধ করে দিয়েছে। জানো, কালের বৃদ্ধ দম্পতি আমার বৃদ্ধাশ্রমে এসে আশ্রয় দিচ্ছে। শুনলাম তাদের ছেলে নাকি ষড়যন্ত্র করে পুরো বাড়ি নিজের নামে লিখিয়ে নিয়ে জোরপূর্বক তাদের বাড়ি থেকে বের করে দিয়েছে। বিশেষত তাদের দেখে মনে হলো যে দুজনেই বেশ শিক্ষিত মানুষ। বৃদ্ধের দৃঢ় কণ্ঠ শুনে মনে হলো এনাদের জন্য আইনি লড়াইটা ভীষণ জরুরি। এভাবে সবটা মেনে নেওয়া যায় না। আমি একজন আইনের মানুষ হয়ে ওনাদের পাশে দাঁড়াতে চাই, তাই আমি কালই সিদ্ধান্ত নিয়েছি ওনাদের জন্য শেষ পর্যন্ত। সে তো ভালো উদ্যোগ, আমি দৃঢ় বিশ্বাসী তোমার জয় আমি নিশ্চিত। কিভাবে এত গ্যারান্টি দিচ্ছ তুমি? যেখানে তোমার মতো একজন সৎ মানুষ ন্যায় প্রতিষ্ঠার জন্য লড়ছে, সেখানে কে পারে তোমার হাত থেকে জয় ছিনিয়ে নিতে? মনে রাখবে, যারা ন্যায়ের পক্ষ নেন, ঈশ্বর সর্বদা তাদের সাথে থাকে। তাই এই লড়াই তোমার জয় 100% নিশ্চিত। কিন্তু আইন তো প্রমাণ চায়, প্রমাণের উপরে নির্ভর করে সত্য মিথ্যা।
আর সে প্রমাণ সংগ্রহ করার দায়ভার তোমারই উপর। জানো, ছেলেবেলায় বাবা মাকে হারিয়ে অনাথ আশ্রমে মানুষ হয়েছি। জীবনের কোনো পদক্ষেপেই বাবা মাকে কাছে পাই। প্রতি মুহূর্তে বাবা মা না থাকার যন্ত্রণা আমাকে পুড়ে পুড়ে খেয়েছে। রাত যখন দেখি নিজের বাবা মাকে কেউ এভাবে ছুঁড়ে ফেলে দেয়, আমার অন্তরটা জ্বলে ওঠে। না, আর এক মুহূর্ত দেরি করলে চলবে না, আমাকে এখনই বেরোতে হবে। তবে তুমি কোথায় যেতে চাইছো বলতো? এই কেসটা লড়ার জন্য তো অনেক তথ্য প্রমাণের দরকার। চাই সেগুলো গিয়ে সংগ্রহ করার চেষ্টা করি। জানো স্বদেশ, আমার জীবনে ইতিপূর্বে এমন কোনো কেসের সাথে পরিচয় ছিল না। আমার জীবনে এই ধরনের কেস এই প্রথম, তাই এই কেসটা আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। তুমি ঠিকই বলেছো সুনন্দা, এরকম কেসের কথা এর আগে কোনদিন শুনিনি। শুধুমাত্র নিজের মাতৃভাষাকে ভালোবাসার কারণে তাদের বাড়ি ছাড়তে বাধ্য হতে পারে, সত্যি এরকম কেসের কথা এর আগে কোনদিন শুনিনি। তবে তুমি একটা জিনিস লক্ষ্য করেছো সুনন্দা? আচ্ছা, ঠিক কি বলো তো? কেসটার সাথে আমার ভীষণ মিল খুঁজে পাচ্ছি। কোথাও যেন মনে হচ্ছে আমার সাথে ঘটে যাওয়া কোনো এক পরিচিত ঘটনা। তোমার মনে আছে সুনন্দা, আমাকেও তো ঠিক একই কারণে বাড়ি থেকে বেরিয়ে আসতে হয়েছিল। তাই আমার মনে হয় তোমার এই কেসটা লড়াই করা ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ এখন এই কেসটা শুধু ওই বৃদ্ধ দম্পতির কেস নয়, এখন এই কেসের সাথে তোমার আমার জীবনেরও একটা নিবিড় সম্বন্ধ আছে। তুমি দেখিয়ে দিতে পারবে সমাজে কত কুৎসা, কত বঞ্চনার কারণে লোকেরা ভুগছে। এই রোগকে তুমি আরোগ্য করতে পারো। তাই আমার ভীষণ ইচ্ছে তুমি কেসটা ওই জন্য হয়ে লড়ো এবং জিতো। আর তুমি মোটেও চিন্তা করো, আমি সব রকম ভাষা পাই। সেটা খুবই ভালো কথা। তবে এই কেসটা কোর্টে ওঠার আগে আমার একবার ইচ্ছে আছে ওই বৃদ্ধ দম্পতির সাথে একবার আগে দেখা করা। তবে কি তুমি ওনাদের সাথে আজ দেখা করতে চাও? যদি তুমি চাও তবে অবশ্যই, এসো আমার সাথে। কমলেশ বাবু, একবার বাইরে আসবেন। এই তুমি কাকে ডাকছো বলো তো? স্বদেশ, তুমি যার সাথে দেখা করতে চাও ওনার নাম তো কমলেশ রায়। মা, তুমি আবার যাচ্ছো মা? হ্যাঁ কাকু, আসুন। বাবা, স্বদেশ, বাবা তুমি এখানে? বাবা, বাবা তুমি এখানে কি করে এলে? বাবা, তাহলে কি দাদা তোমাদের বাড়ি থেকে বের করে দিয়েছে? কোথায় ছিলি বাবা? তোর দাদা বলি আমাদের বাড়ি থেকে বের করে দিয়েছে স্বদেশ, আমাদের বাড়ি। তবে কেন? তুই তো সবই জানিস রে স্বদেশ, আমরা নাকি কথা বলতে জানি না, আমাদের নাকি চাল চলন আটপৌঁছে, বিশেষত বাংলা ভাষায় কথা বলি, ওতে নাকি ওদের সম্মান যায়, তাই আমাদের বাড়ি থেকে বের করে দিয়েছে। তোমার ভাবতেও ঘৃণা লাগছে দাদা এই কাজ করতে পেরেছে। তবে বাবা তুমি মোটেও চিন্তা করো না, সুনন্দা এই কেস নিজে লড়ে বলেছে, আমরা এই শেষ দেখেই ছাড়বো। তবে বাবা মাকে দেখছি না যে, মা কোথায়? তোর মা তো কেঁদেই পাগল রে স্বদেশ, তোর মা ভিতরে আছে বাবা, তোকে না দেখে তোর মাঝে কাঁদতে কাঁদতে পাগল হয়ে গেল। বাবা তোর মা এমন অবস্থা বাবা, মার সামনে দাঁড়াবো কি করে? মা দেখলে ছাড়তে যাবে না, কান্নাকাটি শুরু করবে। তুমি মাকে বুঝিয়ে বলো আমি পরে এসে দেখা করবো। তুমি বাবা এখন ভেতরে গিয়ে একটু বিশ্রাম নাও বাবা, যাও। স্বদেশ, তোমার বাবার সাথে আমার পরিচয় করিয়ে দেবে না? হ্যাঁ শুনুন বাবা, তুমি একটু এদিকে আসবে? আমি যাচ্ছি স্বদেশ। বাবা ও সুনন্দা, আমি পত্রপত্রিকা যেটুকু লেখালেখি করি না, সেখান থেকে আমাদের ভালো পরিচয় হয় বাবা। এখন আমরা একেবারে ভালো করি বাবা।
অনেক বড় বৌমা, অনেক বড়। ঠিক আছে বাবা, তোমরা তাহলে কথা বলো। আর জানিস স্বদেশ, এই মায়ের বৃদ্ধাশ্রমে তো আমি আশ্রয় নিয়েছি স্বদেশ। এই মায়ের বৃদ্ধাশ্রমের নাম নতুন পৃথিবী। তাই আমার কি মনে হয় জানিস স্বদেশ, আমি এই নতুন পৃথিবীতে আশ্রয় নিয়ে আমি যেন আর এক নতুন পৃথিবীর সন্ধান পেয়েছি। বাড়ি থেকে বেরিয়ে এসে, বাড়ি থেকে তো দাদা বৌদি তো আমাকে জোরপূর্বক বাড়ি থেকে বের করে দিয়েছে স্বদেশ। সেখান থেকে বেরিয়ে এসে এই বৃদ্ধাশ্রমে আশ্রয় নিয়ে আমার মনে হচ্ছে দাদা স্বদেশ, আমি বৃদ্ধাশ্রমে আছি। আমার মনে হচ্ছে যেন আমি আর এক নতুন পৃথিবীর সন্ধান পেয়েছি, আর এক নতুন পৃথিবী যেন আমাকে খুঁজে নিয়েছে স্বদেশ। ঠিক আছে বাবা, তোমরা কথা বলো, আমি তো বেরোতে আসছি। সাবধানে যেও। চলো। সিভিল কেস নং 37, বাদী পক্ষের অ্যাডভোকেট মিস সুনন্দা। Yes, my lord. Now you may start your argument on the behalf of applicant. My lord, এতক্ষণ পর্যন্ত আমার বিরোধী পক্ষ এবং তার মক্কেলের কথা শুনে আমার এটাই মনে হলো যে ওনারা কেউই ঘটনার কোনো সুষ্ঠু সমাধান চান না। মাই লর্ড, বাড়িটি মিস্টার পল্লব রায় নিজের নামে লিখে নিয়েছেন বলে তিনি তার বাবা মায়ের সাথে যা খুশি তাই করতে পারেন না। সন্তান হিসেবে বাবা মায়ের প্রতি তারও তো কিছু কর্তব্য আছে। সন্তান হিসেবে তার দায়িত্ব তাকে তিনি বিন্দুমাত্র পালন করেছেন। মাই লর্ড, আমি আদালতের কাছে আর্জি জানাই আপনি এই ঘটনার একটি সুষ্ঠু সমাধান করুন। অ্যাডভোকেট মিস সুনন্দা, আপনি বাদী পক্ষে যে সমস্ত সাক্ষ্য প্রমাণ এই আদালতে পেশ করেছেন তা এই আদালত নিখুঁতভাবে পর্যবেক্ষণ করেছে। তথাপি এই কেসটির সার্বিক রায়দানের পূর্বে এই আদালত আপনার মক্কেল কমলেশ বাবুর নিকট ঘটনাটির সবিস্তার বিবরণ শুনতে চায়। এই আদালতে কমলেশ রায়কে হাজির করানো হোক। কমলেশ রায় হাজির হোক। যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। তো মিস্টার কমলেশ রায়, আর কি হুজুর? আপনি আপনার ছেলের বিরুদ্ধে যে অভিযোগ এই আদালতে জমা করেছেন সেই সম্পর্কিত সাক্ষ্য প্রমাণ আপনার অ্যাডভোকেট এই আদালতে জমা দিয়েছে। এই ব্যাপারে আপনার যদি আরো কিছু বলার থাকে তাহলে এই আদালতে নির্দ্বিধায় বলতে পারেন। পৃথিবীর কোনো বাবা মা চায় না তাদের সন্তানরা কষ্টে থাকুক। পৃথিবীর কোনো বাবা মাই চায় না তাদের সন্তানরা দুঃখে থাকুক। কিন্তু পৃথিবীর কটা সন্তান আছে মাই লর্ড, যারা তাদের পিতা মাতার কথা চিন্তা করে? যে বাবা মা শৈশব থেকে কত কষ্ট করে ধার ভাঙা খাটুনি করে নিজে না খেয়ে ছেলে মেয়েদের লেখাপড়া শিখিয়ে অনেক বড় জায়গায় পৌঁছে দেয়,
বয়সকালে সেই বাবা মাকে কেন বৃদ্ধাশ্রমের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াতে হয় মাই লর্ড? বাবা মাদের সন্তানদের প্রতি যেমন কিছু দায়িত্ব কর্তব্য থাকে, তেমনি যখন বাবা মা অচল হয়ে যায়, তাদের বয়স হয়ে যায়, তখন সেই বৃদ্ধ বাবা মায়ের প্রতি সন্তানদেরও তো কিছু দায়িত্ব কর্তব্য থাকে মাই লর্ড। বাবা মারা যদি তাদের সেই দায়বদ্ধতা পালন করতে পারেন, তবে সন্তানরা কেন তাদের সেই দায়িত্ব পালন করবেন না মাই লর্ড? আজ আজ এই আদালতে দাঁড়িয়ে মনে হচ্ছে জানেন মাই লর্ড, এজন্য আমরা অচেনা একুশে দাঁড়িয়ে রয়েছি, যেখানে নিজের অস্তিত্ব নেই, যেখানে নিজেরাই নিজেদেরকে চিনতে পারছি না। আমরা কোন একুশে দাঁড়িয়ে রয়েছি মাই লর্ড, যে একুশকে আমরা নিজেরাই নিজে চিনতে পারছি না? তাই আমার দাবি মাই লর্ড, আদালতের স্বীকার করুন। আর এই দাবি শুধু আমার একার নয় মাই লর্ড, পৃথিবীর সকল বঞ্চিত বাবা মায়ের দাবি। আমি পৃথিবীর সেই সকল বঞ্চিত বাবা মায়ের পক্ষ থেকে আমি আপনার কাছে আবেদন করছি মাই লর্ড, আপনি এই ঘটনার সুষ্ঠু সমাধান করুন, আপনি এর বিচার দিন, আপনি এর বিচার দিন। ঠিক আছে, আপনি এখন বসুন। বিবাদী পক্ষের পল্লব রায়কে এই আদালতে হাজির করানো হোক। পল্লব রায় হাজির হোক। তো মিস্টার পল্লব রায়, আপনার বিরুদ্ধে যে সাক্ষ্য প্রমাণ এই আদালতে জমা করেছে, তা থেকে স্পষ্ট আপনি অন্যায় করেছেন। আপনি একজন বৃদ্ধ বাবা মায়ের প্রতি যে দায় দায়িত্ব পালন করা উচিত, তা আপনি পালন করেননি। তথাপি তাদের সরলতার সুযোগ নিয়ে তাদের ঠকিয়েছেন। আপনি কি এখনো নিজেকে নির্দোষ দাবি করেন? আমি এতদিন একটা ভুল ধারণা ছিল। আমি মনে করতাম বাংলা ভাষা একটা তুচ্ছ ভাষা মাত্র, যার দরকার আমাদের জীবনে খুবই অল্প। কিন্তু আজ এই আদালতে বাবার কথা শুনে আমার সেই ভুল ধারণা ভেঙে গিয়েছে। আমি বুঝতে পেরেছি বাংলা ভাষাকে অপমান করা মানে নিজের জন্মদাত্রী মাকে অপমান করা। আমি সেই বাবা মায়ের কাছ থেকে বের হয়ে গিয়েছি। আমার নিজের প্রতি ঘৃণা হচ্ছে। আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি ক্ষমা করার কেউ নই। আপনাকে যদি ক্ষমা চাইতেই হয়, তাহলে আপনি আপনার বাবা মায়ের নিকট ক্ষমা চাইবেন। বাবা,
13 বছর যাবত এই আদালতে জর্জের দায়িত্ব পালন করে এসেছি। এই দীর্ঘ কর্মজীবনে এমন একটি কেসও এই আদালতে আসেনি যে শুধুমাত্র মাতৃভাষায় কথা বলার এবং সাহিত্য চর্চার অপরাধে একজন বৃদ্ধ বাবা মাকে বৃদ্ধাশ্রমে আশ্রয় নিতে বাধ্য করা হবে। মাতৃভাষায় কথা বলা মানে পিছিয়ে পড়া নয়, মাতৃভাষায় কথা বলা মানে অজ্ঞতা নয়। আমরা নিজের মাতৃভাষাকে যেমন সম্মান জানাবো, ঠিক তেমনি অপরের মাতৃভাষাকেও সম্মান দিব। সে ভাষা হোক না উড়িয়া, হোক না গুজরাটি, হোক না মারাঠি, হোক না তামিল, হোক না তেলুগু। তাই আসুন আমরা সকলে সমবেত কণ্ঠে বলে উঠি, মাতৃভাষা আমার মায়ের ভাষা, মাতৃভাষা আমার গর্বের ভাষা, মাতৃভাষা আমার অধিকার। বাংলা ভাষা